A very good evening to everyone. আজকের ভিডিওতে আমরা জুলাই 2024 সালের সিটেট পেপার 1 তার সেট এর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বাংলাকে ভাষা 1 হিসেবে যারা নির্বাচিত করেছেন সেই অংশটি আলোচনা করব। এই প্রশ্নপত্রে যেমন আছে একটি পদ্য, একটি গদ্য, ঠিক তেমনই রয়েছে 15টি গুরুত্বপূর্ণ পেডাগজি ভিত্তিক প্রশ্ন, যা প্রত্যেক পরীক্ষার্থীর জন্যই অত্যন্ত দরকারি। তাহলে আমরা দেখে নেব প্রথম গদ্যটি। গদ্যটি শুরু হচ্ছে এইভাবে যে সমকালীন বাংলার অন্যতম শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী পবিত্র সরকার বলেছেন, প্রবাদ হলো লোক অভিজ্ঞতা বা লোক দর্শনের একটা সংহত ও সুন্দর ভাষাগত রূপ, যা প্রায় একটিমাত্র বাক্যের, কখনো দুটি সংলগ্ন বাক্যের, কদাচিৎ দুটির বেশি বাক্য দিয়ে। প্রবাদের মূল্য ব্যবহারিকতার জন্য অর্থাৎ প্রয়োগগত। উপার্জিত জ্ঞান আমাদের কাজে লাগে, কার্যকর জ্ঞান ও অভিজ্ঞতার বাহন হিসেবেই তার স্বীকৃতি, কিন্তু সে তার বিশিষ্ট রূপের জন্য। প্রবাদের কার্যকারিতা দু ধরনের, জ্ঞান হিসেবে আর কথার অস্ত্র হিসেবে। অধ্যাপক সরকারের মতে স্ট্র্যাটেজি বা স্টাইলটি অতি গুরুত্বপূর্ণ। এখানে অধ্যাপক সরকার মানে পবিত্র সরকার। প্রবাদে যেমন আছে অলঙ্করণ, তেমনি আছে ওজন। এ বিষয়ে পরে আমরা তার অন্যান্য বিশ্লেষণে যাব। ভাষাবিজ্ঞানী অধ্যাপক রমাপ্রসাদ দের সংক্ষিপ্ত সংজ্ঞাটি এমন: প্রবাদ জনমানসের বুদ্ধিদীপ্ত সংহত বাক নির্মিত। বাগধারা হলো গদ্য বাক্য কাণ্ড, তা অধিকাংশে রূপক ও মেটাফর জাতীয় অলঙ্করণ। গদ্য নির্ভর বাগধারায় কোনো প্রচ্ছন্ন উপদেশ, কর্তব্য বা অকর্তব্যের নির্দেশ বা তেমন কোনো প্রার্থিত প্রজ্ঞার অভ্যাস থাকে না। প্রজ্ঞা মানে কিন্তু জ্ঞান। এমনই মতো অধ্যাপক সরকারের। রমাপ্রসাদ দে বলেন, পূর্ণবাক্যের প্রবাদ, সেন্টেন্স বা প্রোভার্বিয়াল ফ্রেজ, যাকে বাগধারা বা প্রবচন, রুশ ভাষায় প্রোগোভর্কি বলা হয়। বাংলার আঞ্চলিক প্রবাদ সংকলনের কথামুখ লিখতে বসে সংস্কৃত প্রবাদের বিষয়ে দু চারটি কথা বলা বোধ করি অপ্রাসঙ্গিক হবে না। সংস্কৃতে লেখা নানান গ্রন্থ থেকে পাওয়া যাবতীয় প্রবাদকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। মোটামুটিভাবে সেগুলি হলো আবানক, উদ্ভট, সুভাষিত বা শুক্তি আর এবং লোককন্যায়। অবানক বা আবানক হলো লোক পরম্পরায় প্রচলিত ন্যায় বা যুক্তিযুক্ত বাক্য। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। লৌকিকানা মা বানকং সাংখ সত্যং কৃতং তয়া বানকং তটঙ্গতয়া আপি নৌকায়া না বিশ্বসিতবম কর্পূর মঞ্জুরি। কোথাও বলা হচ্ছে শুক্তি বা গুড সেইং বা প্রোভার্বিয়াল সেইং, যাকে ইংরেজ বলেন সংক্ষিপ্ত, সরল, সরস, অভিজ্ঞতা প্রসূত উপদেশ বাক্যে সাধারণ সত্যের প্রকাশ। যেমন কণ্টকে নৈব কণ্টকম, জেলায় এমন কিছু আবানক হলো কলসির জল গড়াতে গড়াতেই শেষ। জয়ের কালে ক্ষয় নেই, ক্ষয়ের কালে জয় নেই। আল্লাহ যারে দেয় ছাপ্পার ফুড়ে দেয়, গর্জে গয়লা ঢেলা বয় প্রভৃতি। উদ্ভট হলো কোষ কাব্য, পরস্পর নিরপেক্ষ শ্লোক সমূহ। আর্যা সপ্তশতী সুভাষিতাবলী হলো বন্দ্যোপাধ্যায় মানে হরিচরণ বন্দ্যোপাধ্যায় গোত্রের উৎকৃষ্ট উপায়ে বলা। লোক প্রসিদ্ধ অজ্ঞাত কবি কর্তৃক রচিত হতো এই শ্লোক। ইংরেজিতে যাকে বলা হয় অ্যানোনিমাস অ্যাপোফিনথেজমস অর অ্যাপোথেমস। ভাষাবিজ্ঞানী রমাপ্রসাদ দের কথা অনুযায়ী। তাহলে এবার আমরা কোশ্চেনগুলো আলোচনা করব। 91 যেখানে বলা হচ্ছে ভাষাবিজ্ঞানী রমাপ্রসাদ দের কথা অনুযায়ী কোনটি সঠিক এর মধ্যে থেকে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন বাগধারা, প্রবাদ এবং প্রবচন সবই হচ্ছে এক। ভাষাবিজ্ঞানী পবিত্র সরকারের মত অনুযায়ী প্রবাদের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে কি থেকে থাকে? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন অলঙ্করণ যুক্ত সৌন্দর্য থেকে থাকে। এই গদ্যটা একটু জটিল মতো, সুতরাং অসুবিধা হলে আমরা আরেকবার গদ্যটা দেখে নেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে গরজে গয়লা ঢেলা বয়। একটু আগে যেটা আমরা পড়লাম, এই প্রবাদটির নিকটতম প্রবাদ কোনটি?
এর নাম হচ্ছে মোল্লার দোন মসজিদ পর্যন্ত, না এটাও নয়, এটার মানে হচ্ছে যে ঠেলায় উঠে যেমন ব্যাপারটাই। 4 নম্বরটা যে ঠেলার নাম বাবাজি। 94 তা অধিকাংশে রূপক ও মেটাফোর জাতীয় অলঙ্করণ। রূপক বলতে কি বোঝানো হয়েছে? রূপক থেকেও কিন্তু বিভিন্ন পদ্য থেকে প্রশ্ন আসে। রূপক বলতে বোঝাচ্ছে একটি রূপের অপর অন্য রূপের আরোপ, এটাই হচ্ছে রূপক। এটা বেশিরভাগ পদ্য যখন পড়ব 2021, 2019, 18 ওখানে প্রত্যেকটা পদ্যতেই রূপক থেকে কিন্তু প্রশ্ন আসে। 95 বলছি আবানকের সঙ্গে শ্রী সরকার কথিত গদ্য নির্ভর বাগধারার পার্থক্য কোথায়? উপদেশ বাক্যের অস্তিত্বে, অভিজ্ঞতার অস্তিত্বে তো নয়, উপদেশ বাক্যের অস্তিত্বে। 96-এ বলা হচ্ছে উদ্ধৃত গদ্যাংশটি আঞ্চলিক প্রবাদ সম্পর্কিত কোন গ্রন্থের? এটা কি ভূমিকা, সমালোচনা, বিজ্ঞাপন নাকি পাঠ প্রতিক্রিয়া? এটা কি? এটা যে স্টার্টিংটা বলা হচ্ছিল, তাহলে এটা হচ্ছে ভূমিকা। অধ্যাপক সরকারের পর্যবেক্ষণ অনুযায়ী কোন মন্তব্যটি ঠিক? এক বাক্যের চেয়ে 2 বাক্যের প্রবাদ বেশি, 2 বাক্যের চেয়ে 1 বাক্যের প্রবাদ বেশি, এটাই আমরা 1 বাক্যের প্রবাদই কিন্তু বেশিরভাগ শুনে থাকি। গদ্যাংশটির মূল উদ্দেশ্য কি? প্রবাদের উৎস নির্ধারণ? না। প্রবাদের বৈচিত্র্য নির্ধারণ? না। প্রবাদের সংজ্ঞা নির্ধারণ? হ্যাঁ, ওখানে দেখবেন আমি বলছিলাম প্রজ্ঞা লেখা আছে, তাহলে প্রবাদের সংজ্ঞা নির্ধারণ হচ্ছে গদ্যাংশটির মূল উদ্দেশ্য। গদ্যাংশে উল্লিখিত মতামত অনুসারে প্রবাদের মূল প্রধানত কিসের উপর নির্ভর করে? এটা কি ছিল? যে যেভাবে ব্যবহার করছে তার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে অলঙ্করণ, বাক নির্মিতির বা বৌদ্ধিক দীপ্তির, এগুলো অ্যান্সার হবে না, অ্যান্সার হবে ব্যবহারিকতার। এই ওয়ার্ডটা ওখানে ছিল, ব্যবহারিকতা। এরপর আমরা একটা পদ্য পড়ে নেব। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেলে ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভাব, বিষায় ফুসফুস ধমনী শিরা। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। তাহলে এরপর আমরা প্রশ্ন দেখে দেব যে কবিতাটির মধ্যে কি প্রকাশ পাচ্ছে? এখানে প্রকাশ পাচ্ছে এই যে প্রজন্ম, তার যে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে বর্তমান প্রজন্মের অকর্মণ্যতা, দুর্বলতা না অবক্ষয়? এখানে অবক্ষয় প্রকাশ পাচ্ছে। আমার সন্ততি স্বপ্নে থাক, অর্থাৎ এখানে কবির কামনা কি? তার সন্তানরা স্বপ্ন সুন্দর জীবন যাপন করুক, মিথ্যা স্বপ্নের ঘরে করুক, অন্যান্য মানুষের সন্তানদের চেয়ে ভালো থাকুক, নাকি পিতা মাতার অবাস্তব স্বপ্ন পূরণ করুক। এই তিনটে কখনোই নয়। তিনি কি চাইছেন? স্বপ্ন সুন্দর জীবন যাপন করুক। এর পরের প্রশ্ন হচ্ছে কাব্য পংক্তিগুলির মূল পর্বগুলি কত মাত্রার? তাহলে এটা একবার দেখে নিন, মূল পর্বগুলি কত মাত্রার করে দেওয়া আছে। দেখুন 1, 2, 3, 4, 5, 6 এবং 7। প্রশ্নটা দেখুন, প্রশ্ন হচ্ছে 102 নাম্বার। এটি হচ্ছে কত মাত্রার? তাহলে এটি হচ্ছে 7 মাত্রার। মূল পর্বগুলি হচ্ছে 7 মাত্রার। কবিতাটির মধ্যে মূলত ব্যক্ত হয়েছে কি? ব্যক্ত হয়েছে কবিতাটির মধ্যে একটি অপ্রতিরোধ্য উচ্চাকাঙ্ক্ষা? না, উচ্চাকাঙ্ক্ষা নয়, এক অনস্বীকার্য দায়বদ্ধতা। দায়বদ্ধতা এখানে প্রকাশিত হয়েছে। তার পরের প্রশ্ন হচ্ছে কবিতাটির 4th এবং 5th স্তবকে প্রকাশ পেয়েছে কবির 4th এবং 5th স্তবক।
এটা প্রথম স্তবক, দ্বিতীয় স্তবক, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। মানে নাকি শরীরে পাপের বীজাণুতে কোনো ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে, নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার, এবং শরীরের ভিতরে বাসা করে লক্ষ নির্বোধ পতঙ্গের। আচ্ছা, এরপর আমরা কোশ্চেনটা দেখে নেব। কোশ্চেনে বলছে যে এখানে কবির কি প্রকাশ পাচ্ছে। এখানে আত্মম্ভরিতা না আত্মসন্তুষ্টিত কবি নেই, তিনি কি করছেন, সমর্থনও করছেন না, তিনি সমালোচনা করছেন। কবিতাটিতে তৎসম তদ্ভব দেশি বিদেশি অনেকগুলি শব্দ রয়েছে, তার শব্দ এবং শ্রেণী যেটা সেটাকে মিলন করতে হবে। যেরকম হচ্ছে শহর আছে, উল্লাস আছে, এগুলি হচ্ছে কি ধরনের শব্দ। তাহলে দেখুন, যেমন হচ্ছে শহর, শহর শব্দটা যদি আমরা নিই, শহর হচ্ছে একটি বিদেশি শব্দ। তারপরে হচ্ছে উল্লাস, উল্লাস হচ্ছে তৎসম শব্দ। এই দুটো কোথায় আছে দেখুন, শহর হচ্ছে বিদেশি শব্দ, মানে বি হচ্ছে আই, সেটা রয়েছে 2 নম্বর অপশানে। তাহলে 105-এরটা হচ্ছে 2, যে শহর হচ্ছে বিদেশি শব্দ, জানু হচ্ছে তদ্ভব শব্দ, উল্লাস হচ্ছে তৎসম শব্দ এবং ঝলসানি হচ্ছে দেশি শব্দ। আপনারা যদি কিছু শব্দ মনে রাখেন তাহলে বাকি ছকটা কিন্তু কমপ্লিট করা চলে যাবে। নেক্সট হচ্ছে আমরা কিছু এখানে পেডাগগি থেকে প্রশ্ন পড়ব। 106 নম্বর প্রশ্ন, একটি শিশু কোনো বিষয়ের ওপর অনেক চিন্তা ভাবনা করার পরেও সে বিষয়ে নিজে থেকে একটা অনুচ্ছেদ লেখে না, যদিও সে তা বড় বা সমবয়স্ক কারোর সাহায্য পেলে লিখে ফেলতে পারে। এই সাহায্য বা সহায়তাকে কি বলে? এটা কিন্তু ভাইগটস্কি যখন আমরা পড়েছি তখন আমরা এর উত্তরটা কিন্তু পড়ে নিয়েছিলাম। তাহলে এর উত্তরটা আমি হোম টাস্ক দিলাম, কেন এটা একটা প্রচুরই সোজা এবং প্রচুরই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে প্রতিবারই কোশ্চেন আসছে, যে এই যে হেল্প বা সাহায্য বা সহায়তা তাকে কি বলা হয়, আর এটা আপনারা সকলেই জানেন। 107 নম্বর প্রশ্ন, ড্যাশ হচ্ছে এক ধরনের শিখন যেখানে একটি শিশুকে বুদ্ধিবৃত্তি যুক্তিবৃত্তির মতো উচ্চস্তরীয় মানসিক প্রক্রিয়াগুলিকে ব্যবহার করতে হয়। যেখানে বুদ্ধি লাগছে যুক্তি লাগছে, মানে সেখানে আমি কি নিচ্ছি, সেখানে আমি একটা কনসেপ্ট নিচ্ছি, তাহলে একে কি বলা হবে? একে ধারণা শিখন বা কনসেপ্ট শিখন বলা হবে। এর পরের প্রশ্ন আমরা দেখব। 108 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে, শিক্ষক হিসেবে আপনি একটি শিশু কয়েকটি শব্দের বানানে ভুল করলেও তার সার্বিক ভাষা ব্যবহারের প্রশংসা করলেন। এর মাধ্যমে আপনি ক্লাসে কোন পদ্ধতিটির ব্যবহার করলেন? এখানে আমি কোন পদ্ধতির ব্যবহার করা হচ্ছে, এটাকে সমগ্র ভাষার উপর আমরা গুরুত্ব দিচ্ছি, বানান ভুলের উপর গুরুত্ব দিচ্ছি না। এই যে সার্বিক ভাষা ব্যবহার বা সমগ্র ভাষা ব্যবহার পদ্ধতি এখানে ব্যবহার করা হয়েছে। 109 বলা হচ্ছে, আপনি একজন হিন্দি ভাষী শিক্ষক, কিন্তু আপনাকে পাঠানো হয়েছে পাঞ্জাবের একটি বিদ্যালয়। যেহেতু আপনি স্থানীয় ভাষাটি জানেন না, সেহেতু আপনার উচিত অবিলম্বে কোনো হিন্দিভাষী অঞ্চলে বদলি নিয়ে নেওয়া। একদমই নয়। শিশুদের ভাষাটিকে রিসোর্স হিসেবে ব্যবহার করা এবং শিক্ষাদান শুরু করে দেওয়া। ইংরেজির মাধ্যমে যোগাযোগ করা। সংশ্লিষ্ট গোষ্ঠীকে হিন্দি শেখানোর জন্য প্রণোদিত করা। এটাও একটি সোজা কোশ্চেন, এর উত্তরটাও কিন্তু আপনারা হোমওয়ার্ক। এটা আমি আগেও আলোচনা করেছি এই কোশ্চেনটা। 110 নাম্বার, নির্দিষ্ট কোনো তথ্য নিষ্কাশনের উদ্দেশ্যে খুব ঘনিষ্ঠ বা গভীরভাবে কোনো পাঠ পঠনের দক্ষতাকে কি বলা হচ্ছে? একে আমরা কি বলি? এটা আমরা যখন গ্লোবাল বা লোকাল ল্যাঙ্গুয়েজ পড়েছিলাম তখন এটা আমরা পড়েছি। একে হচ্ছে স্থানিক বা লোকাল বলা হয় যখন গভীরভাবে কোনো পাঠ বা পঠনের যে দক্ষতা। নেক্সট 111 নম্বর, ভাষা শিখনের নির্ণায়ক অভিজ্ঞার বা ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্য কি? আমি ডায়াগনস্টিক শব্দটির জন্য বলেছিলাম, এটা আমরা ডক্টরি ক্ষেত্রে ইউজ করি, মানে যখন আমরা কিছু অনুসন্ধান করি বা জানতে চাই। তাহলে এর উদ্দেশ্য কি? ক্রমযৌগিক বা সামেটিভ অ্যাসেসমেন্ট এটা নয়, প্রশ্নাবলী তৈরি করাও নয়, পিটিএমও নয়, বিষয়বোধের ফাঁকগুলিকে বুঝতে পারা এবং নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণ করা। হ্যাঁ, ডায়াগনস্টিক টেস্ট মানে কি? অনুসন্ধান করা বা হচ্ছে খোঁজা যে কোন জিনিসটা ভুল হচ্ছে বা কোথায় হচ্ছে। তাহলে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন হচ্ছে, পাঠ্যপুস্তক সম্পর্কে নিচের কোন মন্তব্যটি ঠিক? এটা আমরা টেক্সট বুক যখন পড়েছিলাম
সেখানে কিন্তু আমরা পড়েছি এটা। পাঠ্যপুস্তক হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চূড়ান্ত বস্তু, কখনোই চূড়ান্ত বস্তু নয়। পাঠ্যক্রমে বা কারিকুলাম প্রস্তাবিত লক্ষ্য পূরণের সহায়ক, এটি ঠিক। কোনো শিক্ষাবর্ষের শৈক্ষিক কার্যক্রমের পরিকল্পনা, না পরিকল্পনা এটা নয়। পাঠ্যপুস্তক বদলযোগ্য নয়, এটাও ভুল। রিসেন্টলি তো এনসিআরটিও অনেক জায়গায় চেঞ্জ হয়েছে, আর আমাদের পশ্চিমবঙ্গেও দেখবেন আমরা যেটা পড়তাম 6, 7, 8-এ সেটা কিন্তু এখন সেই বই নেই, এখন অন্য বই চলে এসছে। তাহলে 112 হচ্ছে অপশন নম্বর 2। নিচের কোন শ্রেণীকক্ষ অনুশীলনটি শিক্ষার্থীদের মৌখিক ভাষা বিকাশে সাহায্য করে? শিক্ষকদের সঙ্গে কোনো পাঠ বা টেক্সট থেকে সমবেত পাঠ, মুখস্থ তো একদমই নয়। চরিত্রাভিনয়, এটা খুব ভালো জিনিস। নতুন বা অপরিচিত শব্দাবলীর সঠিক উচ্চারণ অনুশীলন। 1, 3 আর 4 তিনটেই সঠিক উত্তর, কিন্তু এর মধ্যে সবথেকে বেস্ট যেটা সেটা হচ্ছে রোল প্লে বা চরিত্র অভিনয়ে অংশগ্রহণ। এতে মৌখিক ভাষা বিকাশটা আরও বেশি এবং সহজভাবে হবে। নেক্সট হচ্ছে 114। যখন বলা হয় ভাষা যথেচ্ছ, তখন তার অর্থ কী? ভাষার শব্দ অর্থের মধ্যে অন্তর্নিহিত সম্পর্ক বর্তমান, ভাষার শব্দ ও অর্থের সম্পর্ক সিদ্ধ বা প্রচলিত কারণের ভিত্তিতে গঠিত দৈবক্রমের ভিত্তিতে নয়। এই দুটো তো একেবারেই নয়। ভাষা যথেচ্ছ মানে হচ্ছে ভাষার শব্দ ও অর্থের মধ্যে কোনো অন্তর্নিহিত সম্পর্ক নেই, এটাই হচ্ছে ভাষা আরবিটারি বা হচ্ছে যথেচ্ছ। যেটা শব্দ আর যেটা তার অর্থ তার মধ্যে কোনো সম্পর্কই নেই, এটাকে বলা হচ্ছে ভাষা যথেচ্ছ। নেক্সট 115 আবার এসেছে অবরোহী। অবরোহী, আরোহী এগুলো প্রচুর ইম্পর্টেন্ট পদ্ধতি। এখানে বলা হচ্ছে ব্যাকরণ শিক্ষণে অবরোহী পদ্ধতি অনুসারে আমাদের কর্তব্য কি? এক্সাম্পল উপস্থাপন করা, কখনোই নয়। নিয়মাবলী উপস্থাপন করা, একদম ঠিক, রুলস। ব্যাকরণের শিক্ষণের অবরোহী যে পদ্ধতি সেখানে আমাদের কর্তব্য হচ্ছে রুলস উপস্থাপন করা, মানে হচ্ছে 2। আমরা যেমন বলি না সন্ধি বিচ্ছেদে যে অ প্লাস আ হলে আ হয়, আ প্লাস আ হলে মানে বিদ্যা প্লাস আলয় বিদ্যালয়, সেই রকম নিয়মাবলী বা রুলসকে উপস্থাপন করা। এর পরের প্রশ্ন হচ্ছে 116 নম্বর। ড্যাশ হচ্ছে প্রদত্ত বিয়ন্ড ফ্যাক্টস বা মূল্যায়ন বা এস্টিমেটিং অথবা অনুমান। এটাও আমি এক জায়গায় বলেছিলাম, যেটা হচ্ছে এক্সট্রাপোলেশন বা অতিরিক্ত তথ্য নিরূপণ, হচ্ছে অতিরিক্ত যে তথ্য নিরূপণ এটাই হচ্ছে বিয়ন্ড দ্য ফ্যাক্টস, মূল্যায়ন বা অনুমান। এটা আপনাদের মনে রাখতে হবে। 117 হচ্ছে ভাষা শিক্ষককে অবশ্যই শিক্ষার্থীদের মুক্ত লিখন বা ফ্রি রাইটিংয়ের অগ্রগতি সাধনে সহায়তা করা উচিত, কারণ মুক্ত লিখন প্রধান সুফল হচ্ছে এতে কি? আগে জেনে নিই যে মুক্ত লিখন কি। মুক্ত লিখন মানে আমি যদি একটা অঙ্ক করতে দিই সেটা কিন্তু বদ্ধ লিখন, কারণ অঙ্কটা সে করে তার আনসার বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে একটি নদী সম্পর্কে লেখো বা নদীর পাড় সম্পর্কে লেখো বা কোনো একটি গ্রাম সম্পর্কে লেখো, সে কিন্তু অনেক কিছু লিখে দেবে। বা তোমার দিনে হবি সম্পর্কে লেখো বা লক্ষ্য সম্পর্কে লেখো, এগুলো হচ্ছে মুক্ত লিখন, যেখানে সে নিজের ইচ্ছে মতো অনেক কিছু লিখে দিতে পারবে। তাহলে এই মুক্ত লিখনের প্রধান সুফল কি? সাবলীল ও সৃজনশীলভাবে লিখতে প্রোৎসাহিত হয়, একদমই ঠিক। লেখা অথবা না লেখার স্বাধীনতা পায় কিন্তু না লেখার নয়। বেশি লিখতে বা নিখুঁতভাবে লিখতে হবে বলে অনুভব করে না, এটাও ঠিক। তাদের মাতৃভাষার বৈশিষ্ট্যগুলিকে লিখিত ভাষায় সংরক্ষিত করতে পারে, এটাও কিন্তু ঠিক। সবগুলোই ঠিক, তার মধ্যে বেশি ঠিক হচ্ছে তারা সৃজনশীলভাবে এবং এই যে ফ্লুয়েন্টলি মানে সাবলীলভাবে তারা লিখতে পারে, এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে পঞ্চম শ্রেণীর 118। পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক হিসেবে আপনি আপনার শিক্ষার্থীদের আদ্যন্ত একটি পাঠ বা টেক্সট পড়তে বললেন। তারপর সেই পাঠটির প্রসঙ্গ ধরে তাদের কিছু প্রশ্নের উত্তর দিতে বললেন। আপনি তাদের কিসে প্রোৎসাহিত করলেন? তাহলে তাদেরকে কি করা হয়েছে? একটা টেক্সট তাদেরকে পড়তে বলা হয়েছে, তারপর সেখান থেকে প্রশ্ন করা হচ্ছে। এটাকে কি বলা হবে? প্রশ্ন কিন্তু করা হচ্ছে। যদি আপনি জাস্ট জিজ্ঞেস করতেন যে যেমন এই গল্পটাতে ছিল একটু আগে যে গল্পের মূল উদ্দেশ্য কি, তাতে কিন্তু আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো না, কিন্তু এখানে প্রশ্নও করা হচ্ছে, মানে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, যেটাকে বলা হবে নিবিড় পাঠ। তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং বা নিবিড় পাঠ। তারপরের প্রশ্ন হচ্ছে ভাষা অর্জন। একটা ছিল ভাষা শিখন আর একটা হচ্ছে ভাষা অর্জন।
তখনই হয় যখন শিশুকে ব্যাকরণের নিয়মাবলী শেখানো হয়, একদমই নয়। অনুবাদ অনুশীলন করতে হয় না, পড়ার সুযোগ দেওয়া হয় এবং সেই ভাষার সংস্পর্শে আসে। আমরা যেভাবে বাংলা ভাষাকে অর্জন করেছি, মানে ভাষার সংস্পর্শে এসেছি এবং অটোমেটিকভাবেই আমরা কিন্তু সেটাকে অর্জন করে নিয়েছি। নিয়ম শিখতে হয়নি, অনুবাদ শিখতে হয়নি, বা পড়ার সুযোগও আমাদের দিতে হয়নি। আমরা ভাষার সংস্পর্শে এসেই শিখেছি। তো ভাষা অর্জন হচ্ছে শিশুর সেই ভাষার সংস্পর্শে আসা। লাস্ট কোশ্চেন 120, শ্রেণীকক্ষে মাতৃভাষা বর্জন করা হচ্ছে ড্যাশ পদ্ধতির চারিত্রিক বৈশিষ্ট্য। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ডিরেক্ট পদ্ধতি, যেটা বা প্রত্যক্ষ পদ্ধতি। এই সময় আমরা এটা আলোচনা করেছি হয়তো, যে প্রত্যক্ষ বা ডিরেক্ট পদ্ধতির মেন উদ্দেশ্য হচ্ছে মাতৃভাষাকে বর্জন করা। মানে আমি ইংলিশ শিখবো মানে ইংলিশই বলতে থাকবো, বাংলা থেকে ইংলিশ বলবো না বা ট্রান্সলেট করব না, এরকম না। ডিরেক্ট ইংলিশটাই বলতে থাকবো যখন আমরা ডিরেক্ট পদ্ধতিতে ইংলিশ শিখবো। তাহলে শ্রেণীকক্ষে মাতৃভাষা বর্জন করা হচ্ছে একমাত্র প্রত্যক্ষ পদ্ধতির চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে এই ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে বেঙ্গলি। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস এভরিওয়ান।